একদিন শাশুড়ির অপমান সহ্য করতে না পেরে আমি বাড়ি থেকে চলে গেলাম। সবাই ভেবেছিল আমি মনে হয় আর বাড়িতে ফিরে আসবো না, কিন্তু একদিন যখন বাড়িতে ফিরে আসলাম তখন আমার অবস্থা না আর আগের মতো ছিল না। বাড়ির বড় লোহার গেটটার সামনে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ চুপ করেছিলাম। গেটটা সে আগের মতোই আছে, শুধু রং করা হয়েছে। অথচ এই গেটটা একদিন আমার জন্য বন্ধ হয়ে গেছিল। ভেতর থেকে একজন কাজের মেয়ে এসে দরজাটা খুললো আর আমাকে জিজ্ঞেস করলো, আপনি কাকে চান? আমি তখন শান্ত গলায় বললাম, বলো গিয়ে মেহেরিন আসছে। মেয়েটা তখন দ্বিধায় পড়ে গেল, তারপর ভিতরে গেল খবর দিতে। কিছুক্ষণ পরে যিনি এলেন তাকে আমি খুব ভালো করে চিনি, আমার শাশুড়ি সাবিনা বেগম। তারপর তিনি দরজার সামনে এসে দাঁড়ালেন, আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন। তার চোখে সেই তাচ্ছিলের চাহনিটা এখনো আছে। তারপর বললেন, তুমি? শব্দটা এমন ভাবে করলেন যেন কোনো অচেনা মানুষ আসছে। আমি তখন হালকা হাসি দিয়ে বললাম, হ্যাঁ আমি। তখন উনি বললেন, তুমি এখানে কি করো, তাও এত বছর পরে? ওনার কণ্ঠে অবজ্ঞাটা তখন স্পষ্ট ছিল, কিন্তু আজ অদ্ভুতভাবে আমার ভেতরে কোনো কষ্ট লাগতেছিল না, কারণ আমার ভেতরে সেই আগের মেয়েটা আর নেই। আমি তখন শান্তভাবে বললাম, কিছু কাজ ছিল তাই আসছি। উনি তখন বললেন, এত বছর পরে তোমার আবার এখানে কি কাজ? তখন ওনার কথা শুনে আমার চোখের সামনে সেই কয়েক বছর আগের ঘটনাটা ভেসে উঠলো। আমি যখন প্রথম এই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তখন আমার বিয়ের বয়স ছিল মাত্র 1 বছর। আমি খুব সাধারণ ঘরের মেয়ে ছিলাম। আমার বাবা ছিলেন কলেজের শিক্ষক আর আমার মা ছিলেন গৃহিণী। আমাদের পরিবারের টাকা অনেক ছিল না, তবে অনেক সম্মান ছিল। আমার বিয়ের সময় সবাই বলাবলি করতেছিল যে আমি নাকি ভাগ্যবান, কারণ আমি শহরের এক ধনী পরিবারের বউ হতে যাচ্ছি। আমার স্বামী রাশেদ। আমার স্বামী খারাপ ছিল না, খুব ভালো ছিল, খুব শান্ত স্বভাবের ছিল। কিন্তু তার একটা সমস্যা ছিল, সে কখনো পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে পারতো না, বিশেষ করে তার মায়ের বিরুদ্ধে। শুরুতে শাশুড়ি আমাকে খুব ভালোবাসতেন, খুব ভালো ব্যবহারও করতেন। আত্মীয় স্বজনদের সামনে বলতেন আমার বৌমা খুব ভালো মেয়ে। আমি তখন নিজেকে খুব ভাগ্যবতী মনে করতাম, কিন্তু সেই সুখ বেশি দিন টিকলো না। 1 মাস পর থেকে সবকিছু পরিবর্তন হতে শুরু করলো। একদিন সকালবেলা আমি রান্নাঘরে রান্না করতেছিলাম, তো শাশুড়ি মা এসে ঢাকনা খুলে বললেন, এসব কি রান্না করছো? আমি তো খুব ভালো করে রান্না করার চেষ্টা করছি, আমি শাশুড়ি মাকে বললাম। উনি বলল, চেষ্টা? যদি রান্না না পারো তাহলে সরাসরি বলে দিবা। আমার ছেলের জন্য সব বাজে খাবার তোমার রান্না করতে হবে না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, কারণ আমি ছোটবেলা থেকে শিখছি বড়দের সাথে তর্ক করতে নেই। কিন্তু সেই দিনটা ছিলেন মাত্র শুরু। দিনের পর দিন তার ব্যবহার আরো খারাপ হতে লাগলো। আমি ঘর পরিষ্কার করলে বলতো ঘর পরিষ্কার হয় নাই, কাপড় ধুলে বলতো পরিষ্কার হয় নাই, আমি রান্না করলে বলতো স্বাদ হয় নাই। মানে সব কিছুতে যেন তার সমস্যা শুরু হয়ে যায়। একদিন বিকেলবেলা বাড়িতে মেহমান আসলেন, আমি তাদের জন্য চা বানিয়ে নিয়ে গেলাম। শাশুড়ি মা সবার সামনে বললেন, এই মেয়েটা কোনো কাজই পারে না, সব কিছুতে আমাকে শিখাই দিতে হয়। সবাই তখন হেসে উঠলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। সেদিন আমি প্রথমবারের মতো অনেক কান্না করছি। আমি যখন রাতের বেলা রাশেদকে বললাম যে তোমার মা আমাকে কথায় কথায় অপমান করে, তখন সে অনেকক্ষণ চুপ করে রইলো। তারপর আমাকে বলল, শোনো, মা একটু রাগী, তার কথা কিছু মনে করো না। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমি তো ভাবছিলাম অন্তত পক্ষে সে আমার কষ্টটা বুঝবে, কিন্তু সে শুধু বলল, দেখো সময় গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সময় গেলেও কোনো কিছু আর পরিবর্তন হয় নাই। শুরু হলো নতুন এক কাহিনী। বিয়ের 1 বছর যাওয়ার পরে শুরু হলো সন্তান নিয়ে কাহিনী। প্রতিদিন আমাকে বলতেন, তোমার বাচ্চা হচ্ছে না কেন? আমি লজ্জায় মাথা নিচু করে থাকতাম। আমাকে আরো বলতেন, এই মেয়ের জন্য আমার ছেলের বংশ নির্বংশ হয়ে যাবে। একদিন দুপুরবেলা আত্মীয়দের সামনে বললেন, আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো। নিমেষে এই ঘরটা যেন নীরব হয়ে গেল। আমার হাত থেকে গ্লাসটা পড়েই যাচ্ছিল। আমি রাশেদের দিকে তাকালাম। ওর মাথাটা নিচু করেই আছে, একটা কথাও বলল না। ঠিক সেই মুহূর্তে আমি বুঝে গেলাম এই বাড়িতে আমার কোনো জায়গা নেই। যেদিন আমি এই বাড়ি ছেড়ে চলে গেলাম সেই দিনের কথাটা আমি কোনো দিনও ভুলবো না। সেদিন বাড়িতে অনেক অতিথি ছিলেন। আমি সারাদিন অনেক রান্না বান্না করছি। সবার খাওয়ার পর আমার শাশুড়ি সবার সামনে বলে উঠলেন, এই মেয়েটা আমার ছেলের জীবনে সবচেয়ে বড় ভুল। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমার শাশুড়ি আরো বললেন, আমি চাইলে এই মেয়েকে আজ এই বাড়ি থেকে বের করে দিতে পারি। সেই মুহূর্তে মনে হলো আমার বুকের ভিতরে কিছু যেন একটা ভেঙে গেছে। তখন আমি বললাম, ঠিক আছে, আমি নিজেই চলে যাচ্ছি। ঘরের ভেতরে তখন আবারও নিস্তব্ধতা শুরু হলো। কেউ ভাবেইনি যে আমি এই কথাটা বলবো। আমি তারপর ঘরে গিয়ে ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে নিলাম। কেউ তখন আমাকে একটাবারের জন্য থামায়নি। আমার শাশুড়ি তখন বলছিল, ভালোই হয়েছে, এই বাড়ি থেকে অন্তত একটা ঝামেলা কমছে। সেদিন রাতেই আমি ওই বাড়ি থেকে চলে যাই। একটা বারের জন্য আমি পিছনের দিকে তাকাইনি, কারণ আমি জানতাম আমার জন্য কেউ পিছনে অপেক্ষা করতেছে না। আবার এত বছর পরে আমি সেই বাড়ির দরজার সামনেই দাঁড়িয়ে। শাশুড়ি তখনও দাঁড়িয়ে আছেন। আমাকে বললেন, কাজ শেষ হলে তাড়াতাড়ি চলে যেও, বেশিক্ষণ এই বাড়িতে থাকার দরকার নেই। আমি তখন শান্তভাবে বললাম, সমস্যা নেই, আমার বেশি সময় লাগবে না, আমি কাজ শেষ করে চলে যাব। তারপর ধীরে ধীরে ব্যাগ থেকে একটা ফাইল বের করলাম। উনি বুড়ো কুসকে বললেন, এটা কি? আমি ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, কিছু কাগজ। উনি আমাকে বললেন, কাগজ নিয়ে এত বছর পরে এখানে কেন আসছো? তারপর আমি খুব ধীরে ধীরে বললাম, এই কাগজগুলো দেখলে
দেখলেই আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। উনি তখন বিরক্তি মুখে বললেন, কিসের উত্তর? আমি তখন ফাইলটা ওনার সামনে এগিয়ে দিয়ে বললাম, এই বাড়ির মালিকানার কাগজ। মুহূর্তের মধ্যে ওনার মুখের রংটা পরিবর্তন হয়ে গেল, কারণ উনি চিন্তাও করতে পারেন নাই যে যেই মেয়েটাকে একদিন এই বাড়ি থেকে তাড়াই দিছে সেই মেয়েটাই আজকে এই বাড়ির মালিক। আমি শাশুড়ির দিকে ফাইলটা বাড়িয়ে দিয়ে বললাম, এই বাড়ির মালিকানার কাগজ। প্রথমে উনি আমার মুখের দিকে তাকালেন, তারপর কাগজের দিকে। উনি বুঝতেই পারতেছিলেন না যে আমি মজা করতেছি নাকি সত্যি বলতেছি। তুমি কি পাগল হয়ে গেছো? তারপর উনি ঠান্ডা গলায় আমাকে বললেন, এই বাড়ির মালিক আমার স্বামী, তারপর আমার ছেলে হবে। তোমার মতো মেয়ে কিভাবে এই বাড়ির মালিক হয়? তিনি বিরক্তি মুখে কাগজটা খুললেন, তারপর কয়েক লাইন পড়তে ওনার বুড়ো কুঁচকে গেল। এরপর আবার পড়লেন, তারপর তার চোখ বড় হয়ে গেল। তারপর ভেতর থেকে একটা কণ্ঠ শোনা গেল, কি হয়েছে মা? আমি তাকিয়ে দেখলাম রাশেদ দরজার দিকে আসতেছে। কয়েক বছর পর তাকে দেখলাম। সে একটু থেমে গেল আমাকে দেখে। আমি তার চোখে স্পষ্ট বিস্ময় দেখতে পেলাম। মেহেরিন, আমি হালকাভাবে মাথা নেড়ে বললাম, কেমন আছো? সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, যেন বুঝতেই পারতেছে না এখানে আমি। এরই মাঝে শাশুড়ি চিৎকার করে উঠলেন, রাশেদ এটা দেখ। তারপর উনি রাশেদের হাতে কাগজটা দিলেন। রাশেদ কাগজগুলো পড়তে লাগলো। তার মুখের অভিব্যক্তি ধীরে ধীরে বদলাতে লাগলো। সে ফিস ফিস করে বলতে লাগলো, এটা কিভাবে সম্ভব? আমি তখন শান্তভাবে বললাম, সবই সম্ভব। কিছুক্ষণ কেউ কিছু কথা বলল না। হঠাৎ শাশুড়ি আমার দিকে ঘুরে দাঁড়ালেন, তারপর বললেন, তুমি কি আমাদের সাথে মজা করতেছো? তার কণ্ঠে ভয় আর রাগ মিশ্রিত ছিল। আমি শান্তভাবে বললাম, না, আমি কেন মজা করব? রাশেদ আবার শান্তভাবে বলল, এই বাড়ি বিক্রি হয়ে গেছে? আমি বললাম, হ্যাঁ, বিক্রি হয়ে গেছে, আর নতুন মালিক হচ্ছে আমি। ঘরের বাতাস যেন একদম এক মুহূর্তে ভারী হয়ে গেল। শাশুড়ি চেয়ারের মধ্যে বসে পড়লেন, বললেন, অসম্ভব। আমি জানতাম এই খবরটা তাদের জন্য এতটাও সহজ হবে না, কারণ তারা ভাবতো আমি সেই দুর্বল মেয়েটা যে একদিন কাঁদতে কাঁদতেই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম। কিন্তু তারা তো জানতো না সেই রাতটার পর আমার জীবনে কি কি ঘটেছিল। সেদিন যখন আমি বাড়ি ছেড়ে বেরিয়েছিলাম তখন প্রায় রাত 10টা বাজে। আমার কাছে ছিল ছোট্ট একটা ব্যাগ আর কয়েকটা টাকা। আমি সোজা আমার বাপের বাড়িতেই গিয়েছিলাম। বাবা দরজা খুলে আমাকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন। এই সময় কি হয়েছে রে মা? আমি সেই রাতে সবকিছু খুলে বলেছিলাম। শাশুড়ির অপমান, আত্মীয় স্বজনের সামনে আমাকে নিচু করে কথা বলা, রাশেদকে আবারও বিয়ে করানোর কথা। বাবা কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর বললেন, মারে, ওই বাড়িতে তোর আর ফিরে যেতে হবে না। বাবার মুখে সেই কথাটা শুনে আমার বুকটা হালকা হয়ে গেছিল, কারণ প্রথমবার কেউ আমার পাশে দাঁড়িয়েছিল। প্রথম কয়েক মাস আমার খুব কঠিনভাবে কেটেছিল। আত্মীয় স্বজনরা অনেক কথা বলছে, মেয়েরা কি এইভাবে স্বামীর বাড়ি ছেড়ে চলে আসে, সমাজে মুখ দেখানো যাবে না। কিন্তু আমার বাবা এসব কথা কোনো কান দেয়নি। উনি শুধু বলছিলেন, মানুষের সম্মান সবচেয়ে বড়। সেই সময় আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব। আমি আগে থেকে পড়াশোনা করেছি, আমি ব্যবসা ব্যবস্থাপনা নিয়ে পড়ছি। যদিও বিয়ের কারণে মাঝপথে আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছিল, আমি আবার পড়াশোনা শুরু করছি। দিনে ক্লাস করতাম, রাতে পড়াশোনা করতাম, সেই সাথে ছোট একটা চাকরিও করতাম। শুরুতে অনেক কষ্ট হতো, কিন্তু ধীরে ধীরে সবকিছু সহজ হতে লাগলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।